ট্রাম্পের এক চালেই খাঁচায় বন্দি পাকিস্তান সহ বিভিন্ন মুসলিম দেশগুলো। এবার আব্রাহাম অ্যাকর্ড নিয়ে মুসলিম বিশ্বে শুরু হলো তুলকালাম। ভেবে দেখুন, যে দেশের পাসপোর্টে স্পষ্ট লেখা থাকে যে ইসরায়েল বাদে পৃথিবীর সব দেশের জন্য প্রবেশ বৈধ, সেই দেশকে যদি মাঝরাতে ডেকে বলা হয় আগে ইসরায়েলকে স্বীকৃতি দাও তারপর অন্য কথা হবে, সেই দেশের কি হাল হতে পারে তখন। আর সেই দেশটা হলো পাকিস্তান। আর পাকিস্তান সহ বিভিন্ন দেশগুলোর পরিস্থিতি এখন ট্রাম্পের ইশারায় নাচার মতো। তবে কি নিজেকে মুসলিম বিশ্বের প্রধান নেতা ভাবা পাকিস্তানের সেই অহংকার এক ঝটকায় গুঁড়িয়ে দিলেন ডোনাল্ড ট্রাম্প? পাকিস্তান একদিকে ইরানের সঙ্গে সমঝোতা করতে নিজের দেশের সেনা সৌদিতে পাঠাচ্ছে, আবার অন্যদিকে ক্রেডিট নিতে ছুটে যাচ্ছে চীনের শি জিনপিং এর কাছে। আর পাকিস্তানের এই দ্বিমুখী নীতি দেখেই ট্রাম্প যে বোমাটা ফাটালেন, তারপর পাকিস্তানের পিঠ বাঁচানোর আর কোনো জায়গাই রইল না। তবে ট্রাম্পের এই আব্রাহাম অ্যাকর্ডের ফাঁদে কার সবচেয়ে বেশি ক্ষতি হতে চলেছে? জিন্নার আদর্শ নাকি আমেরিকার ডলার, কোনটা বাঁচাবে এখন পাকিস্তান? চলুন আজকের এই ভিডিওতে এর একটা চুলচেরা বিশ্লেষণ করা যাক। ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি এমন একটা চাল চাললেন যার ফলে পাকিস্তান সহ সমস্ত মুসলিম দেশগুলো পুরোপুরি কোণঠাসা হয়ে পড়ল। বিশেষ করে পাকিস্তানের নাম এই কারণেই নেওয়া হচ্ছে কারণ ইদানিং যখনই কোনো দেশের সঙ্গে কোনো দেশের যুদ্ধের মধ্যস্থতা করার কোনো সুযোগ আসে, তারা নিজেদের মুসলিম বিশ্বের প্রধান নেতা মনে করা শুরু করে। জিসিসি ভুক্ত দেশ হোক, তুরস্ক হোক বা ইরান, সবার ওপরে থাকতে চায় পাকিস্তান। তবে ট্রাম্প গতকাল রাতে এমন একটা বড় চাল দিলেন যা এই সমস্ত দেশের উপর যেন একটা বিরাট বড় ধাক্কা গিয়ে পড়লো। এতদিন ধরে ইরানের সঙ্গে আমেরিকার এই আলোচনা ও সমঝোতার মাঝে এই দেশগুলো ভাবছিল যে তারা অনেক বেশি শক্তিশালী হয়ে উঠেছে এবং বৈশ্বিক রাজনীতিতে তাদের অবস্থান অনেক উঁচুতে। কিন্তু ট্রাম্পের মাত্র একটা চালেই তারা সবাই একরকম খাঁচায় বন্দি হয়ে গেছে এখন। ট্রাম্প এমন একটা অপ্রত্যাশিত কাজ করেছে যা কেউই আগে থেকে অনুমান করতে পারেনি। তিনি এই সব দেশকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে ইরানের সঙ্গে পরমাণু চুক্তি যখন হওয়ার তখন হবে, তবে তার আগে আপনারা সবাই মিলে আব্রাহাম অ্যাকর্ডে স্বাক্ষর করুন। আচ্ছা, কি এই আব্রাহাম অ্যাকর্ড? দেখুন, 2020 সালে ডোনাল্ড ট্রাম্প তার প্রথম রাষ্ট্রপতি থাকাকালীন সময় ইসরায়েল এবং কয়েকটি আরব দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার জন্য এই ঐতিহাসিক চুক্তিটা করিয়েছিলেন। সংযুক্ত আরব আমিরাত অর্থাৎ ইউএই, বাহরাইন, সুদান এবং মরক্কো এই চুক্তির মাধ্যমে ইসরায়েলের সাথে বাণিজ্যিক, কূটনৈতিক ও নিরাপত্তা সংক্রান্ত সম্পর্ক স্থাপন করেছিল। ইহুদি, খ্রিস্টান এবং ইসলাম এই তিনটি ধর্মই হজরত ইব্রাহিম বা আব্রাহামের ঐতিহ্যের সাথে যুক্ত। তাই আরব ও ইহুদিদের মধ্যে পুনর্মিলন বোঝাতেই এই নামকরণ করা হয়েছিল। তবে আরব দেশগুলো কেন ইসরায়েলের সাথেই হাত মিলিয়েছিল? এর পিছনে মূল কারণ ছিল ইরানের ভয়। উপসাগরীয় আরব দেশগুলো ইরানকে তাদের প্রধান শত্রু বা হুমকি মনে করে, তাই নিরাপত্তার স্বার্থে তারা ইসরায়েলের কাছাকাছি এসেছিল। এছাড়া খনিজ তেলের রাজস্ব কমে যাওয়ায় অর্থনৈতিক আধুনিকীকরণ, ইসরায়েলের উন্নত প্রযুক্তি যেমন এআই, সাইবার সিকিউরিটি, ওয়াটার ম্যানেজমেন্ট ইত্যাদি লাভ এবং আমেরিকার রাজনৈতিক চাপ ও সুযোগ সুবিধা পাওয়ার আশায় তারা এই চুক্তি স্বাক্ষর করেছিল। আর এখন সহজ কথায় বলতে গেলে ট্রাম্প এই সমস্ত মুসলিম দেশগুলোর কাছে ইসরায়েলকে একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে বলেছেন। তার কারণ ইসরায়েল রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করার পর থেকে এই মুসলিম দেশগুলো তাকে কোনো দেশ বলেই মানতে চায় না। পাকিস্তানের পাসপোর্টে তো স্পষ্ট লেখাই আছে যে ইসরায়েল বাদে পৃথিবীর সব দেশের জন্য প্রবেশ বৈধ। সেই পাকিস্তানের সঙ্গেই ট্রাম্প গতকাল রাতে এক প্রকার রসিকতা করে বসলেন। ট্রাম্পের এই বিবৃতির পর আন্তর্জাতিক স্তরে খবর রটে যায় যে ট্রাম্পের আব্রাহাম অ্যাকর্ডের এই শর্তের কারণেই ইরান শান্তি চুক্তিতে এক নতুন অনিশ্চয়তা তৈরি হয়েছে। আচ্ছা, এই আব্রাহাম অ্যাকর্ড তবে পাকিস্তান বা এই ধরনের মুসলিম দেশগুলোর জন্য কতটা ক্ষতিকর হতে পারে? এই প্রসঙ্গে ইমরান খান তো জেল থেকেই দাবি করেছে যে শাহবাজ শরীফকে আমেরিকা সরকার বা ট্রাম্প ক্ষমতায় বসিয়েছেন এই কারণে যাতে তিনি ইসরায়েলকে স্বীকৃতি দিতে পারেন এবং এই আব্রাহাম অ্যাকর্ডে সই করান। এই পরিস্থিতিতে প্রতিটি দেশের বাধ্যবাধকতা ঠিক কী এবং ট্রাম্প আসলে কেমন খেলা খেলছেন তা বিস্তারিত জানা এক্ষেত্রে প্রয়োজন রয়েছে।
অন্যদিকে ইসরায়েল কেন হরমুজ প্রণালী খুলতে দিচ্ছে না, সেটাও একটা বড় প্রশ্ন। গতকাল যখন খবর আসছিল যে আমেরিকা ও ইরানের মধ্যে হয়তো 30 দিনের জন্য একটা যুদ্ধবিরতি চুক্তি হতে পারে, ঠিক তখনই ইসরায়েল লেবাননে হিজবুল্লাহ 70টিরও বেশি আস্তানায় হামলা চালিয়ে বসে। এর জবাবে ট্রাম্প প্রশাসনও ইরান সীমান্তে হরমুজ প্রণালীতে মাইন বিছানো বোটগুলোকে লক্ষ্য করে পাল্টা আক্রমণ চালায়। অর্থাৎ একদিকে শান্তি আলোচনা, অন্যদিকে আব্রাহাম অ্যাকর্ডের চাপ, আবার একই সাথে লেবানন ও ইরানের বোটের ওপর হামলা, সবকিছু একসাথে ঘটছে এখন ভূ রাজনীতিতে। কিছুদিন আগেই একটা গুরুত্বপূর্ণ ঘটনাও ঘটেছিল, যা অনেকেই হয়তো খেয়াল করেননি। পাকিস্তান সৌদি আরবে নিজেদের সেনা মোতায়েন করেছে। আসলে ট্রাম্প পাকিস্তানকে দায়িত্ব দিয়েছিলেন যে ইরানের সঙ্গে কথা বলার জন্য। ট্রাম্পের একটাই উদ্দেশ্য, ইরান যাতে তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম আমেরিকার হাতে তুলে দেয়। এই কাজের জন্য পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভিকে একাধিকবার ইরানে পাঠানো হয়েছিল। এরপর সেনাপ্রধান আসিম মুনির নিজে ইরানে যান। পাকিস্তান একদিকে যখন ইরানের সঙ্গে আলোচনার পথ খোলা রাখছিল, অন্যদিকে আবার ইরান যদি ক্ষিপ্ত হয়ে যুদ্ধ শুরু করে দেয়, সেই ভয়ে সৌদি আরবের সঙ্গেও তাদের প্রতিরক্ষা চুক্তির অংশ হিসেবে সেখানে নিজেদের ফাইটার জেট এবং হাজার হাজার সৈন্য মোতায়েন করে দিয়েছিল। কিন্তু এইসবের মাঝেই ট্রাম্পের আসল চালটি ছিল অন্য জায়গায়। 24শে মে যখন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ভারতে কোয়াড সম্মেলনে এসেছিলেন, তখনই ট্রাম্প একটা টুইট করেন। টুইটে তিনি বলেন যে সৌদি আরব, কাতার, পাকিস্তান, মিশর, বাহরাইন ও জর্ডানের সঙ্গে কথা হয়েছে এবং ইরানের সঙ্গে দ্রুত একটা শান্তি চুক্তি হতে চলেছে। এই খবর শুনে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার ট্রাম্পকে ধন্যবাদ জানান। ঠিক সেই সময় অত্যন্ত উৎসাহী হয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, আসিম মুনির এবং ইশাক দার এই তিনজন চলে যান চীনে শি জিনপিংয়ের সঙ্গে দেখা করতে। এর মাধ্যমে তারা চীন ও আমেরিকা উভয় পক্ষের কাছেই নিজেদের বিশ্বস্ত প্রমাণ করতে চেয়েছিলেন। তবে ট্রাম্প এদের এই দ্বিমুখী নীতি দেখে রাতারাতি আরেকটা বড় শর্ত জুড়ে দিলেন। তিনি বললেন, ইরানের সঙ্গে শান্তি চুক্তি তখনই হবে এবং এটি তখনই একটা বড় চুক্তি হিসেবে গণ্য হবে যখন এই সমস্ত মুসলিম দেশ ইসরায়েলের সঙ্গে আব্রাহাম অ্যাকর্ড স্বাক্ষর করবে। ট্রাম্প যখন একটা ভার্চুয়াল মিটিংয়ে এই সমস্ত দেশের নেতাদের সামনে হঠাৎ এই কথাটি বলেন, তখন পুরো সভায় এক গভীর নীরবতা নেমে আসে। অর্থাৎ ট্রাম্প বুঝিয়ে দিলেন যে তিনি এদের শুধু নিজের স্বার্থেই ব্যবহার করছেন। ট্রাম্প উদাহরণ দিয়ে বলেন যে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মরক্কো ও সুদান যদি এই চুক্তিতে সই করে যুদ্ধের মধ্যেও শান্তিতে উন্নতি করতে পারে, তবে বাকিরা কেন পারবে না? আসলে মুসলিম দেশগুলো ফিলিস্তিন সংকটের কারণে ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে মানতে নারাজ। কিন্তু ট্রাম্পের বক্তব্য হলো, ফিলিস্তিনের বিষয়টা আলাদা। আপনারা আগে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করুন, ব্যবসা বাণিজ্য ও প্রযুক্তি আদান প্রদান বাড়ান। এমনকি ট্রাম্প এটাও বলেন যে তিনি চান ইরানও যেন এই আব্রাহাম অ্যাকর্ডে সই করে। তবে যে ইরান সারা জীবন ইসরায়েলকে ধ্বংস করার স্লোগান দিয়ে এসেছে, তাকে এমন প্রস্তাব দেওয়া এক প্রকার বড় পরিহাস ছাড়া কিছুই না। দেখুন, এই পরিস্থিতিতে প্রতিটা দেশের নিজস্ব কিছু সমস্যাও রয়েছে। যেমন সৌদি আরবের যুবরাজ ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধু হলেও সৌদির রাজা ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র না করা পর্যন্ত ইসরায়েলের সঙ্গে কোনো চুক্তিতে আসতে সম্পূর্ণ রাজি নন। অন্যদিকে তুরস্ক আগে ইসরায়েলকে স্বীকৃতি দিলেও বর্তমান যুদ্ধের কারণে তারা ইসরায়েলকে একটা সন্ত্রাসী রাষ্ট্র বলে ঘোষণা করেছে। মিশর 1979 সালে চুক্তি করলেও পরবর্তীতে তাদের প্রেসিডেন্টের হত্যার পর পরিস্থিতি বদলে যায় এবং বর্তমানে মিশরের সীমান্তে প্রচুর ফিলিস্তিনি শরণার্থী রয়েছে। জর্ডানের জনসংখ্যার প্রায় 70% ফিলিস্তিনি, তাই তারাও যদি ইসরায়েলকে সরাসরি স্বীকৃতি দেয়, তবে তাদের দেশে অভ্যন্তরীণ বিদ্রোহ দেখা দিতে পারে। কাতারের জনসংখ্যাও কম হলেও তারা অত্যন্ত ধনী এবং তাদের সম্পর্ক ইরান ও আমেরিকা উভয়ের সঙ্গেই ভালো। তবে তারাও এই ত্রিমুখী চাপে এখন ফেঁসে গেছে। আর সবশেষে আসি পাকিস্তানের কথায়। পাকিস্তানের পাসপোর্টে যেমনটা আগেই বললাম যে স্পষ্ট লেখা আছে যে এটা ইসরায়েল ছাড়া বিশ্বের সব দেশের জন্য প্রযোজ্য।
অর্থাৎ মোহাম্মদ আলী জিন্না ইসরায়েল সৃষ্টিকে মুসলিমদের পিঠে ছুরি মারার মতো মনে করতেন এবং সেই আদর্শ পাকিস্তান আজও বয়ে বেড়াচ্ছে। এখন শাহবাজ শরীফ যদি আমেরিকার চাপে পড়ে আব্রাহাম অ্যাকর্ডে সই করে, তবে ইমরান খানের কথাই সত্যি প্রমাণিত হবে এবং দেশের ভিতরে তাদের তীব্র জনরোষের মুখে পড়তে হবে। অন্যদিকে আমেরিকার থেকে ঋণ না নিলে পাকিস্তানের অর্থনীতিও দেউলিয়া হয়ে যাবে। তাই সব মিলিয়ে বলতে গেলে এক কথায় ট্রাম্পের এই একটি মাত্র চাল সবকটা মুসলিম দেশকেই এখন এক সুতোয় বেঁধে কঠিন পরিস্থিতির মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে, যেখানে শান্তি চুক্তি করতে হলে ইসরায়েলের অস্তিত্বকে মেনে নিতে হবে। এই সম্পূর্ণ বিষয়ে প্রসঙ্গে আপনার কি মতামত? আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন এবং চোখ রাখবেন টকে টিভি। ধন্যবাদ।